ভাবি আমাদের বাড়িতে বিয়ে হয়ে আসার 3 মাসের মাথায় মা মারা যান। তখন আমার বয়স 8 কি 9, ক্লাস 3তে পড়ি আমি। ঘরে বোন নেই, বাবা তো সেই কবে থেকেই শয্যাশায়ী রোগী। সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে উঠতে চাইল হঠাৎ। সবাই বলল এবার ওদের সংসার ভাঙবেই ভাঙবে। সবাই যখন আমাদের সংসার ভাঙার লীলা দেখার প্রস্তুতি নিল, তখন ভাবি দেখিয়ে দিলেন উল্টো তার লীলা। মার মৃত্যুর পর যেন নতুন মা হয়ে ফিরে এলেন তিনি। গায়ের সাজসজ্জা, বাহারি নেল পলিশ, চুড়ি, টিপ সব কিছু ছুঁড়ে ফেলে নিজের হাতে তুলে নিলেন তিনি আলমারির চাবির গোছা, রান্নাঘরের হাঁড়ি পাতিল, আব্বার সেবা যত্ন, ওষুধ খাওয়ানো, আমার পড়া তৈরি করে দেওয়া, গোসল করানো, খাইয়ে দেওয়া, ঘুম পড়ানো, সব কিছু। মার সুখ কী জিনিস তা আমি আদৌ বুঝতে পারলাম না। অবশ্যই প্রথম একটু খারাপ লাগতো, মার গায়ের গন্ধ নিয়ে যে পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আসতে পারে না তাই। কিন্তু ভালোবাসা নিয়ে অনেকেই আসতে পারে। আমরা বলি না যে ইনি আমায় ঠিক ছেলের মতোই দেখেন, ভাবি ছিলেন এরও বেশি। কতদিন আমি দুষ্টুমি করে ঘরের এটা ওটা ভেঙে দিয়েছি। এর জন্য ভাইয়া রাগ করলেও ভাবি কিন্তু মোটেও রাগ করতেন না। ভাইয়াকে বরং বুঝিয়ে বলতেন ছোট সময় এমন কত কি তো তুমি আমি করে এসেছি। নয়নও তো তেমনই ছোট মানুষ, ওর কি এখনও বুঝ এসেছে বলো? ভাইয়া বলতেন লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলছো বাদরটাকে। ভাবি হাসতেন, বলতেন দেখো বাদরটা একদিন অনেক বড় হবে। বাবা একটু পরপর ভাবিকে ডাকতেন, একবার ওষুধের জন্য, একবার মাথা গরম হয়ে গেছে বলে একটু জল ঢেলে দিতে, একটু শরবতের জন্য আরও কত কি ভাবি হাসি মুখে সব করে দিতেন। কোনোদিন তাকে আমি বিরক্ত হতে দেখিনি, কিন্তু ভাবির মনে একটা দুঃখ ছিল। অবশ্য এই দুঃখ তিনি কখনোই প্রকাশ করতেন না। মানুষ বলতো খেয়া তোমার যে সন্তান সন্ততি নাই, তোমার মন খারাপ হয় না এতে? ভাবি অবাক হয়ে বলতেন কে বলেছে আমার সন্তান নেই? নয়ন কি আমার সন্তান না? প্রতিবেশীরা বলতো এসব শুধু মুখের কথাই হয়, বাস্তবে হয় না। পরের সন্তান কি আর নিজের সন্তান হয় কি কোনোদিন? ভাবি তখন চুপ হয়ে যেতেন। তারপর ঘরে এসে সেই দিন আমায় পড়াতে বসে মাথায় বিলি কাটতে কাটতে বলতেন নয়ন তুই আমার কি হস বলতো? আমি অনেকক্ষণ ভেবে বলতাম ভাই। ভাবি তখন মুখটা কালো করে ফেলতেন, বলতেন আর কখনো ভাই বলবি না, বলবি সন্তান, তুই আমার সন্তান। আমি ডান দিকে মাথা নুইয়ে হ্যাঁ বলতাম। দীর্ঘদিন রোগে বোগে বাবা মারা গেলেন। আমি তখন ক্লাস 7-এ পড়ি। ভাবিও এই বাড়িতে অনেকটা পুরনো হয়ে গেছেন। এতদিনে তার শরীরে সত্যিকারের মামা একটা গন্ধ এসেছে। চেহারা থাকে বউ রূপটা একবারেই মিলিয়ে গেছে। এই বউ রূপ মিলিয়ে যাওয়া বোধহয় ভাবির জন্য কাল হলো। ওদিকে বাবাও নেই, আমি ছোট। এই সুযোগে ভাইয়া যেন কেমন হয়ে উঠলেন। ভাবিকে আজকাল তিনি একদম সহ্যই করতে পারেন না। বন্দা বলে দূরে সরিয়ে রাখেন, এক খাটে শুতেও পর্যন্ত যান না। ভাবি কাছে আসলে বলেন তুই আমার কাছে আসবি না, তোরে দেখলে আমার মাথায় আগুন ধরে। ভাবি অসহায়ের মতো বলতেন কই যাব বলো আমি, তুমি ছাড়া আমার আর কে আছে? বনিতা ছাড়ো, দূরে যাইয়া বাপ দেখাও, আমার কাছে তোর জায়গা নাই। ভাবি বলতেন মাইয়া মাইনসের বিয়ের পর ঠিকানা একটাই, তার স্বামীর বাড়ি। এই বাড়ি ছাইরা আমি কোথাও যাব না। ভাইয়া রাগে গজগজ করতে করতে বলতেন যাইবি 100 বার যাইবি, যাওয়ার জিনিস আনতেছি। ভাবি ভেবেছিলেন ভাইয়া বুঝি ওই দিন এমনিতেই এই কথা বলেছিলেন, কিন্তু কদিন পরে দেখা গেল এমনি নয়, ভাইয়া সত্যিকার একটা মেয়েকে বিয়ে করে ফেলেছেন। সেই বউ বাড়িতেই তুলে এনেছেন। এবার শুরু হলো বাড়িতে অন্য লীলা। যারা আমাদের বাড়ির সংসার ভাঙার লীলা দেখতে চেয়ে আশাহত হয়েছিল আগে, এখন যেন তারা নতুন দৃশ্য দেখার জন্য একটু আড়মোড়া ভেঙেই বসল। নতুন ভাবি সাধারণ মেয়েদের মতো অত হাসি খুশির মানুষ নন। তিনি সবসময় চুপচাপ থাকেন। বাড়িতে তার যা কথা হয় ভাইয়ের সাথেই। খেয়া ভাবি হয়ে গেলেন এই বাড়ির আসবাবপত্রের মতো। তার সাথে কেউ কখনো কথাও বলে না, তার কোনো প্রয়োজনের কথাও কেউ কখনো ভাবে না। ভাইয়ার সাথে কথা বলতে গেলেও তার অপমানিত হতে হয়, মার খেতেও হয়েছে অকতবার। কোনো কারণ ছাড়াই ভাইয়া হাত ওঠাতে পারেন ভাবির উপর। স্বামীর অধিকারটা ছিল শুধু তার মারের বেলায়, অন্য বেলা নয়। ভাবি ইচ্ছে করলে বাড়িতে সালিশ ডাকতে পারতেন। প্রতিবেশীরা বলতো সালিশ ডাকো বউ, তোমারে না জানাইয়া বিয়ে করছে, এর জন্য ওর কঠিন শাস্তি হন দরকার আছে। কিন্তু ভাবি মানলেন না। তিনি বললেন জোর খাটাইয়া আর যাই হোক ভালোবাসা আদায় হয় না। যে মানুষ আমারে দূরে সরাইয়া দিব তারে জোর করে কাছে রাইখা যাইব না, রাখলেও থাকবো না, একদিন দূরেই যাইব। হঠাৎ একদিন বাড়িতে আনন্দের সংবাদ এলো, নতুন ভাবির সন্তান হবে। ভাইয়া এতে কি যে খুশি, খেয়া ভাবিও খুশি। গড়ে সন্তান আসবে, তাকে না হোক ভাইয়াকে তো বাবা বলে ডাকার কেউ আসবে পৃথিবীতে।
খেয়া ভাবি আনন্দে বাড়িতে হুজুর দাওয়াত করলেন। নানান পদের ভালো ভালো খাবার রান্না করে নিজের হাতে তাদের খাওয়ালেন। কিন্তু আনন্দে এসব খাওয়ানো আরও কাল হলো তার জন্য। নতুন ভাবি ভাইয়ার কানে বললেন, খেয়া ভাবি নাকি তাদের অমঙ্গলের জন্য দোয়া করিয়েছেন। শুনে 7-5 না ভেবেই ভাইয়া ভাবির উপর হাত তুললেন। ভাবিকে সেই রাতে সাফ সাফ জানিয়ে দিলেন, আমি তোরে তালাক দিমু। ভাবি কেঁদে কেঁদে ভাইয়ার পা ধরলেন, বললেন, বিশ্বাস করো আমি মঙ্গলের জন্য দোয়া করাইছি। ভাইয়া বিশ্বাস করলেন না। সে রাতেই 1 তালাক 2 তালাক 3 তালাক বলে ভাবির সাথে তার সমস্ত সম্পর্কের অবসান ঘটালেন। সেই রাতে আমি ছিলাম প্রচণ্ড ঘুমে। সেই ঘুম ভাঙিয়ে ভাবি আমার কপালে চুমু খেলেন। তারপর কান্না ভেজা গলায় বললেন, নয়ন আমার সব শেষ হয়ে গেল রে। আমি কোনোদিন ভাবিনি তোদের ছেড়ে চলে যেতে হবে এভাবে। এই বাড়ি থেকে যে মৃত্যুর আগে বেরিয়ে যাব তা আমার কল্পনাতেও আসেনি। কথাগুলো শেষ করতে পারলেন না ভাবি, কান্নায় ভেঙে পড়লেন। অনেকক্ষণ পর কান্না থামিয়ে ভাবি বললেন, তোর ভাইয়ার সাথে তো আর এখন আমার কোনো সম্পর্ক নাই, সব ভেঙে গেছে। তুই কি এখন একবার আমায় মা বলে ডাকতে পারবি না নয়ন? আমার চোখ কেমন ছলছল করে উঠছে, হঠাৎ মুখ ভেঙে কেমন কান্না এসে যাচ্ছে। অনেক অনেক দিন পর আমার মনে হলো মায়ের কথা। স্পষ্ট মনে হলো আমার আপন মা আমায় মা ডাক শেখাচ্ছেন। বলছেন, খোকা বলতো মা। আমি উচ্চারণ করতাম ম ম মা মা মাম্মা। সেই দিনের মতো আমি ফের উচ্চারণ করলাম ভাঙ্গা ভাঙ্গা শব্দে, ম ম মা মা মাম্মা। ভাবি চলে গেলেন আমাদের ছেড়ে। ভাইয়া আর নতুন ভাবি তাদের মতো করে জীবনযাপন করতে লাগলেন। শুধু উল্টে গেল আমার জীবন। মা বাবার মৃত্যুর এই এতদিন পর আমার মনে হলো অনেক অনেক দিন পর আমি এতিম হয়েছি। মনে হলো এই বাড়িতে এখন আর আমার আপন কেউ নেই। আমি অপেক্ষা করতে থাকি শুধু বড় হওয়ার জন্য। আমার প্রবল বিশ্বাস আমি একদিন বড় হব। সেই দিন ভাবিকে খোঁজে কোথাও না কোথাও পাবো, তাকে ফিরিয়ে আনবো আমার ঘরে। সেই দিন অবশ্যই তার আর আমার পরিচয় দেবর বাবির থাকবে না, পরিচয়টা থাকবে মা ছেলের। সেই দিন আর ভাঙ্গা শব্দে নয়, তাকে স্পষ্ট করে ডাকবো মা 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 বলে।